আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত কদিন ধরে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হলো দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা, এটা নিয়ে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে এবং বাড়ির উপরে খুঁটিতে টাঙানো হচ্ছে। এবং এই কালেমাটা সাদা কাপড়ের উপর কালোতে, কোথাও আবার কালো কাপড়ের উপর সাদা রঙের। এটা নিয়ে আলোচনা, এবং এটা কেন, এই কালেমা খচিত পতাকা কি ইসলামের পতাকা? এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই পতাকাটা আমরা কিছুটা দেখেছি দুটো জায়গায়। একটা দেখেছি আমাদের দেশের হিজবুত তাহরির, তারা এই ধরনের একটা পতাকা ব্যবহার করে, এবং আন্তর্জাতিক যে জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত আইএসআইএস, এই আইএসের পতাকাতেও অনেকটা এরকম কালেমা খচিত। তো এই পতাকাটা এখানে দেখাচ্ছে কেন? আমরা অনেক সময় শুনেছি যে এই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যে বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন জায়গায় টাঙানো হয়, সেই পতাকার পরিবর্তে ইসলামের পতাকা টাঙানোর জন্য একটা আহ্বানও আমরা বিভিন্ন আলেমের কণ্ঠে শুনেছিলাম। আমি এখানে আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা ভাবুন তো, আমরা এই আলোচনাটা করছি 2026-এর জুলাই মাসে। 2024-এর জুলাইয়ের কথা ভাবুন, অথবা তারও আগের কথা ভাবুন। এ ধরনের পতাকা নিয়ে প্রকাশ্যে মিছিল কিংবা বাড়ির ছাদের উপর টাঙিয়ে দেওয়া ওই সময় কি সম্ভব ছিল? তাহলে আমরা কি বলবো যে 24-এর জুলাই আন্দোলনের পর আমরা যা কিছু পেয়েছি অথবা যা কিছু পেতে চেয়েছি, তার মধ্যে যে ফারাকটা ছিল, সেই ফারাকের মধ্যে দিয়ে এই পতাকাটা ঢুকে গেছে? কারণ এই পতাকার মধ্যে, এই ধরনের পতাকা নিয়ে মিছিল করার ব্যাপারে আমরা এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি। সরকার হয়তো বলবে, হতে পারে যদি কেউ ধর্মপ্রেমিক হয়, ধার্মিক হয়, ইসলাম প্রেমিক হন, তারা যদি এই ধরনের পতাকা উড়াতে চান, আমাদের তো কোনো মানা নেই। হ্যাঁ, মানা নেই। যদি তাই হয়, তাহলে আবার আওয়ামী লীগের পতাকাতে মানা থাকবে কেন? এই প্রসঙ্গগুলো তো আলোচনায় আসবে। আমি এই আলোচনাগুলো করলাম এই কারণে যে আমি কিন্তু জুলাই মাসে গতকালকে একটা প্রোগ্রাম করেছিলাম যে আমাদের জুলাইয়ের আন্দোলনটা কিভাবে কি হয়েছিল, এবং ওই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ বিএনপির মূল্যায়নটা কি ছিল, তাদের বর্তমান মূল্যায়নটা কি, তাদের আচরণে কি বোঝা যায়, এগুলো নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। এবং এটা এখন সবাই মানবেন, জুলাই আন্দোলনের সময়, গত 2024-এর জুলাই অগাস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন ধাপে ধাপে যেভাবে এক দফার আন্দোলনে পরিণত হলো, সেই আন্দোলনের মূল যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে আমরা এখন যোজন যোজন দূরে অবস্থান করছি। দেখুন, মাত্র 2 বছরের মাথায়, আমি যদি আরো সংক্ষেপ করে বলি, মাত্র 1 বছরের মাথায় আমরা দেখেছি। কারণ 2025-এর যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ছিল, সেখানেও আমরা এই হতাশাই সাধারণ মানুষের মধ্যে দেখেছি। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন যে জুলাই আন্দোলন তাহলে ব্যর্থ কি হয়ে গেল, অথবা যদি ব্যর্থ না হয় তাহলে কি, এটা কি সার্বিকভাবে ব্যর্থ হয় নাই, আংশিকভাবে ব্যর্থ হয়েছে, কিছু কি অর্জিত হয়েছে? হ্যাঁ, আমি বলবো কিছু অর্জিত হয়েছে। কিছু অর্জিতটা কিভাবে হলো? যে শেখ হাসিনার যে শাসন ছিল, সেই শাসনটা জুলাই আন্দোলনের মাধ্যমে তার পতন হয়েছে, এটা হলো অর্জন। আর বাকি কিছুই আমরা অর্জন করতে পারিনি। বাকি প্রত্যেকটা জায়গায়, আদর্শিক জায়গায়, রাজনৈতিক জায়গায়, অর্থনৈতিক জায়গায়, কাঠামোগত সংস্কারের জায়গায় কোথাও আমরা কোনো কিছুই অর্জন করতে পারিনি। বরং রাজনৈতিক জায়গায় কি হয়েছে, আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যে সারা দেশের মানুষকে রাজনৈতিক বিবেচনায় বিভাজিত করে রাখতে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত আলাদা আলাদা করে রাখতে, চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনা নামে দেশের একটা বড় অংশকে রীতিমতো দৌড়ের উপর রাখতে, এবং তাদের কোনো ধরনের অবস্থান দেশে থাকবে, এটাই যেন তাদের আপত্তি ছিল। শেখ হাসিনার শাসন আমলে এই বিভাজনটা এত স্পষ্ট এবং এতটা ভয়ঙ্কর ছিল যেন বলা যেত যারা বিএনপি সমর্থন করে তারা যেন এই দেশে থাকতেই পারবে না, যারা জামাত সমর্থন করে তাদের জন্য এই দেশে থাকার কোনো অধিকারই নাই, এরকম একটা পরিবেশ তারা কিন্তু তৈরি করেছিল। আমরা ভেবেছিলাম যে
হাসিনা সরকারের পতনের পর নতুন যারা আসছেন তারা হয়তো এই অভিজ্ঞতা থেকে সবাই মিলেমিশে একটা জাতীয় ঐক্য তৈরি করে তারা অগ্রসর হবেন। এবং যখন তারা একটা অরাজনৈতিক ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিলেন, তখন আমাদের এই ধারণা, বিশেষ করে আমার মধ্যে এই ধারণাটা আরো তীব্র হয়েছিল যে যেহেতু উনি কোনো রাজনীতি করেন না, উনি সবাইকে মিলে, সকল দলকে মিলে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং বেদনার সঙ্গে লক্ষ্য করলাম ডক্টর ইউনূস যে বিভেদটা তৈরি করতে আওয়ামী লীগের 14-15 বছর লেগেছে, ডক্টর ইউনূস সেটা 1 বছর না যেতেই সেই বিভেদটা তৈরি করে দিলেন। উনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তাদেরকে যেন এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করলেন। এবং সেই থেকে যে বিভেদটা তৈরি হলো, সেই বিভেদটা এখন যত দিন সামনের দিকে যাচ্ছে তত বেশি তীব্র আকার ধারণ করছে। এবং এর বিপরীতে আমাদের মুক্তিযুদ্ধকে উনি প্রশ্নের মুখে তুলে দিলেন। মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন এই দুটোকে যেন পাশাপাশি বসিয়ে দিলেন। কেউ কেউ বলতে শুরু করলেন জুলাই আন্দোলন হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। জুলাই আন্দোলনে যারা শহীদ হলো তারা যেন মুক্তিযুদ্ধের শহীদের চেয়ে বড় গুরুত্ব পাওয়া শুরু করলো। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে উনি এমন একটা শ্রেণীকে আশকারা দিয়ে থাকলেন যা নাকি আমাদের দেশের অস্তিত্বেরই একসময় বিরোধিতা করেছিল। এবং আমি যে কথাটা বললাম যে মৌলবাদী গোষ্ঠীর এই আশকারা ডক্টর ইউনূস মানে খুব সচেতনভাবে দিয়েছেন বলে এখন আমার মনে হচ্ছে, যার নমুনা আমরা কিন্তু এই কালেমাবাহী পতাকা মিছিলের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা অনেক কিছু দেখেছি। আমি মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগের ফিরে আসাটা কতটা জরুরি, কিংবা আওয়ামী লীগের ফিরে আসাটা কতটা অবশ্যম্ভাবী, অথবা আওয়ামী লীগের ফিরে আসাটা কতটুকু বাস্তবতা এই যে সে আছে, এর সব কিছুই কিন্তু তৈরি হয়েছে আমি মনে করি ডক্টর ইউনূসের মাধ্যমে। ডক্টর ইউনূসকে যখন দায়িত্ব দেওয়া হলো, উনি যদি দেশটাকে ঠিকঠাক মতো চালাতেন তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা অনেকটাই ফুরিয়ে যেত, কিন্তু উনি তা পারেননি। আমাদের দেশের মানুষের একটা, আমাদের দেশের না, পৃথিবীর সব দেশেই, বিশেষ করে যে দেশগুলোতে একটু দারিদ্রটা বেশি আছে, সেই সমস্ত দেশের মানুষ কিন্তু অতীত দিয়ে বর্তমানকে বিচার করে। আমাদের এখানে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, মানুষ ভেবেছিল চাঁদাবাজি শেষ হয়ে যাচ্ছে। আমরা শুনেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কারওয়ান বাজার থেকেই প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা নিয়ে থাকেন। তো চাঁদা নেওয়ার অর্থটা কি? এই টাকাটা তো সাধারণ মানুষের যে ব্যয় তার মধ্যে যুক্ত হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম চাঁদাবাজির অবসান ঘটবে, জিনিসপত্রের দাম কমবে, সাধারণ মানুষ একটু নিশ্চিন্তে থাকবে, কিন্তু সেই জিনিস আমরা বাস্তবে দেখতে পেলাম না। আমরা দেখলাম সে আগের মতোই সব চলছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েও খারাপ অবস্থা তৈরি হলো। এখন যখন সাধারণ মানুষ দেখে যে বর্তমানের অবস্থা আগের চেয়ে খারাপ, তখন মানুষ কিন্তু আগের প্রতি একটু আগ্রহী হয়ে ওঠে। যে কারণে আমরা 6 মাস যেতে না যেতেই বিভিন্ন মানুষের মুখে উচ্চারিত হতে শুনলাম যে আগেই ভালো ছিলাম। ডক্টর ইউনূস একটা অসাধারণ সুযোগ পাওয়ার পরও সে সুযোগটা নষ্ট করেছেন। প্রথমে আমি ভেবেছিলাম উনি বোধহয় না বুঝে নষ্ট করেছেন, পরে আমরা দেখেছি উনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন। উনি এই কাজটা করেছেন হলো যে এই ধরনের ফার্দার যাতে নাকি আর কোনো আন্দোলন না হতে পারে স্বৈরাচারের বিরুদ্ধে, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটা করেছেন। যেমন উনি এই 2-3 জন স্টুডেন্টকে ওনার ক্যাবিনেটে সুযোগ দেওয়ার মাধ্যমে, উপদেষ্টা বাড়ানোর মাধ্যমে পুরো যুবক শ্রেণীর, পুরো যুবক গোষ্ঠীর মধ্যে যে ঐক্যটা গড়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে, সেই ঐক্যটাকে ভেঙে দিয়েছিলেন। এদেরকে উনি দুর্নীতিতে লিপ্ত করেছিলেন। এদের পাশাপাশি সারা দেশে যত ইয়াং শ্রেণী ছিল যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বলতো, তারা সবাই কিন্তু, সবাই মানে ধরেন তার 90% আমি বলবো, নানা ধরনের দুর্নীতিতে, প্রভাব বিস্তারে, মাস্তানিতে লিপ্ত হয়ে পড়েছিল। এভাবে উনি একটা জেনারেশনকে করাপশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই ডক্টর ইউনূস। এবং এর পাশাপাশি তিনি যেটা করেছেন, জাতীয় পর্যায়ে আমাদেরকে, আমরা আগে বলতাম যে আওয়ামী লীগ সরকার ভারতের
অনুগত সরকার, উনি পুরো দেশটাকে ভারতের পরিবর্তে অনেকটা যুক্তরাষ্ট্রের কাছে একটা গোলামি চুক্তির মধ্যে আবদ্ধ করেছিলেন। বিদেশে কিছু লোকজনকে নিয়ে এসেছিলেন, এনে তাদের মাধ্যমে আমাদের সংস্কার করবেন, আমাদেরকে জ্ঞান দিবেন, দেশকে কীভাবে চলতে হবে সেই জ্ঞান দেওয়ার জন্য আলী রিয়াজ, মুনির হায়দার এদেরকে নিয়ে এসেছিলেন। তারা কি একটা দলিলপত্র বানিয়ে দিয়ে গেছে, দিয়ে তারা কোথায় এখন? তারা কিন্তু সব ভেঙে গেছে। এরা কেউ তো এই দেশকে তারা ফিল করে না, তারা তো এই দেশের মানুষ নয় আসলে। তারা যুক্তরাষ্ট্রকে মনে করে তাদের দেশ। তারা এখানে এসেছিল লুটপাট করার জন্য, এবং এদেশের প্রকৃত মানুষের মধ্যে যে সংস্কারের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে ধ্বংস করার জন্য তারা এসেছিল। যে দু একজন আছে, তাদের মধ্যে দু একজনকে আমি খুব বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করি, ওরকম বিদেশি বেশ কয়েকজন কিন্তু এই সরকারও ধারণ করছে। এবং যাদেরকে ধারণ করছে, একটা কথা কেবল ভাবুন তো, তাদের যদি এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কি তারা থাকবে? এই ডক্টর খলিলুর রহমান বলেন, আশিক চৌধুরী বলেন, আশিক চৌধুরী তো লন্ডনের নাগরিক, ইংল্যান্ডের নাগরিক। একজন ইংল্যান্ডের নাগরিককে আপনি আমাদের এখানে একটা জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী পর্যায়ের একটা জায়গায় বসিয়ে রেখেছেন। ডক্টর ইউনূস এনেছিল, তার বদমতলব ছিল। এই সরকার তাকে কেন ধারণ করছে এটাও কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। তো আমরা তো এগুলো দেখলাম, এই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে তারা কতটা, মানে জুলাইয়ের চেতনা, আমরা বলি জুলাইয়ের চেতনা কেন ব্যর্থ হয়েছে, এর মূল কারণ হলো ডক্টর ইউনূস এবং গং এবং তার লোকেরা। দেখুন, জুলাইয়ে যারা শহীদ হয়েছিল, জুলাইয়ে যারা আহত হয়েছিল, সে আহতদের সুচিকিৎসকেরা করেছে? এখনো করেনি। সবার চিকিৎসা হয়নি, এখনো তাদের মধ্যে হাহাকার রয়ে গিয়েছে। রাষ্ট্র পরিচালনা যে সংস্কার করতে চেয়েছিল সেটা কি করেছে? সেটাও তারা করতে পারেনি। কিন্তু এখন তারা কি করছে? এখন তারা জুলাই চেতনা বলেও এখনো ওইটাকে ইস্যু ধরে তারা কিন্তু সমাজের মধ্যে বিভক্তি আনার চেষ্টা করছে। আমরা মাঝে মাঝে বলি যে জুলাই চেতনার এই দুরবস্থার কারণটা কি, দুরবস্থাটা কোন পর্যায়ে পড়ছে? জুলাই চেতনা, জুলাই আন্দোলন এগুলি এখন নিয়ে অনেকে ট্রল করছে, লোক এগুলি নিয়ে হাসাহাসি করছে। এর হাত থেকে কিন্তু আমি মনে করি সমাজকে মুক্ত করতে হবে। আমি এটাও মনে করি যে জুলাইয়ের নাম নিয়ে সমাজকে বিভক্ত করা, ঠিক যেমন মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করা হয়েছিল, তেমনি এই সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা দেখেছি জুলাই চেতনার নাম করে তারা জাতিকে বিভক্ত করছে। আমি আগের মতো এবারও বলি যে এই বিভক্তি আমাদের জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। জাতিকে অগ্রসর করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। যেটা সবচেয়ে বেদনার বিষয়, এই যে বর্তমান বিএনপি সরকার আসছে, তাদের মধ্যেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করে দিয়ে যাওয়া বিভক্তিকে বয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখছি। তাদের মধ্যে এই চিন্তাটা কাজ করছে না যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো রকম উদ্যোগ তাদের মধ্যে আমি লক্ষ্য করছি না। যদি এটা অব্যাহত থাকে তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। প্রিয় দর্শক, আমরা আশা করব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যা যা করার দরকার তাই সরকার করবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।